হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। শুরুতে তোমাদেরকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত তোমাদেরকে এভাবে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং আমার ভিডিওতে এত লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের দশম শ্রেণীর হারিয়ে যায় কালিকলম শ্রীপান্থের লেখা ওই গদ্যাংশটি তোমাদের সামনে আজকে আলোচনা করব। মূল বিষয়বস্তু এটা, সেটাই তোমাদের সামনে শেয়ার করব। খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। এটা অনেক বড় একটা গদ্যাংশ, তোমরা পড়বে ভালো করে। প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে, খুব গুরুত্বপূর্ণ এটা। এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে। হারিয়ে যায় কালিকলম হচ্ছে শ্রীপান্থের লেখা। এটা শ্রীপান্থের ছদ্মনাম। এটা শ্রীপান্থের প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে শ্রীপান্থ কার ছদ্মনাম, তার প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার। তোমাদের এটা মূল উৎসটা হচ্ছে আলোচ্য গদ্যাংশটি কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই, এই রচনা থেকে গৃহীত হয়েছে তোমাদের আলোচ্য গদ্যাংশটি হারিয়ে যায় কালিকলম। আরেকবার বলে দিচ্ছি, এই গদ্যাংশটি কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই, এই রচনা থেকে নেওয়া হয়েছে। এর মূল বিষয় সংক্ষেপটা তোমাদের খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি, তোমরা পড়বে ভালোভাবে। কালি কলম মন লেখে তিনজন। প্রথমে আমরা দেখতে পাবো এই প্রবাদটি প্রচলিত হলেও কলম ক্রমশ হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে বর্তমান যুগে। লেখক লেখালেখির অফিসে কাজ করেন। এই গল্পে যে লেখক, তিনি শ্রীপান্থ লেখালেখির অফিসে কাজ করেন। লেখা ছাড়া সেখানে সবাই কম্পিউটার ব্যবহার করে, লেখক ছাড়া। এমনকি কখনো ভালোবেসে তারা লেখকের লেখাটাও কম্পিউটারে লিখে দেন। কেউ কেউ ভালোবেসে এই যে লেখকের যে লেখাটা তিনি যেটা লিখতেন সেটাও কম্পিউটারে কেউ কেউ লিখে দেন। কলম লেখকের নিত্য সঙ্গী। আমরা সকলেই জানি লেখকের খুব প্রিয় কলম। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো, প্রত্যেকটা লাইনে দেখতে পাবো যে কলম তার কতটা নিত্য সঙ্গী এবং কতটা প্রিয় একটা জিনিস। কখনো সে কলম নিয়ে যেতে ভুলে গেলেই বিপদ। কখনো যদি কলম নিয়ে যেতে ভুলে যায় তাহলে বিপদ, কারণ সেখানে অফিসে কারো কাছে কলম থাকে না, অফিসে কারো সঙ্গেই কলম থাকে না। কলম পেলেও তার মুখ ভোঁতা, ফলে তিনি লিখে শান্তি পান না। লেখক ঠিকঠাক কলম না পেলে কি লেখা যায়? লেখা যায় না। ঠিক সেরকম লেখক ভালো ঠিকঠাক না কলম পেলে তার লিখে সেদিনটা শান্তি যায় না এবং সেদিনে মনে শান্তি আসে না। লেখালেখির অফিস হওয়া সত্ত্বেও কারো কাছে কলম থাকে না, তবুও কালগুণে তারা সবাই মুন্সি। যে লেখালেখির অফিস, অফিসটার নাম হচ্ছে লেখালেখির অফিস, কিন্তু সেখানে কারো কাছেই কলম থাকে না, সবাই কম্পিউটারে লেখে। আধুনিক যুগে বর্তমান যুগ হচ্ছে কম্পিউটারের যুগ, তাই লেখক বলছেন যে সেটা লেখালেখির অফিস, কিন্তু সেখানে কারো কাছেই কলম পাওয়া যাবে না, তবুও তারা মুন্সি। লেখক গ্রামের ছেলে। আমরা সকলেই জানি যে লেখক গ্রামের ছেলে। শৈশবে বাঁশের কলম তৈরি করে তার লেখাপড়া শুরু। যে শৈশবের বাঁশের কলমে লেখক শ্রীপান্থ লেখালেখি শুরু করেছিলেন এবং পড়াশোনা শুরু করেছিলেন বাঁশের কঞ্চি দিয়ে। বড়দের পরামর্শে কলমের মুখটা চিরে দিতেন, তাহলে কালি ধীরে ধীরে গড়িয়ে পড়তো, কারণ একসঙ্গে পড়তো না। কলমের মুখটা চিরে দিলে কালিটা ধীরে ধীরে পড়বে, আর না হলে না মুখটা চিরলে কালিটা একসঙ্গে অনেকটা পড়ে যাবে খাতার উপরে, পুরোটাই কালি হয়ে যাবে, লেখা পড়া যাবে না। এভাবে তারা লিখতো কাগজের মতো করে, এরকমভাবে পড়তো এবং মুখটা চিরে দিত, তাতে কালি ধীরে ধীরে পড়তো। কাগজের মতো করে কলাপাতা কেটে তাতেই তারা লিখতো, প্রথম লেখকেরা লিখতেন দিতেন। কারণ সেই যুগে একটা আবার বিশ্বাস ছিল, প্রচলিত বিশ্বাস, যে রাস্তায় ফেললে গরু তো খেয়ে নিলে অমঙ্গল হবে, তার জন্য কোনো পুকুর বা ডোবাতে সে লেখাগুলা মাস্টারমশাই দেখানোর পর যেটা আড়াআড়িভাবে ছেড়ে দিতেন কলাপাতাগুলো, সেগুলো কোনো পুকুরে ফেলে দিয়ে আসতো লেখকেরা এবং তার সঙ্গীরা। এটা আমরা গল্পের শুরুতে দেখতে পাবো প্রত্যেকটা ছত্রে। এরপর পরবর্তী প্যারাতে দেখতে পাবো যে কলমের মতো কালিও লেখক শৈশবে বাড়িতেই তৈরি করতেন। কলমও তৈরি করতেন বাড়িতে এবং কালিও তৈরি করতেন বাড়িতে। অতি সহজ পদ্ধতিতে বাড়িতে যে কাঠের উনুনে রান্না হতো, সেই কড়াইয়ের তলায় কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলতে হতো। যে লেখকরা শৈশবে যেখানে থাকতেন গ্রামের বাড়িতে, সেখানে কাঠের উনুনে রান্না হতো। সে রান্না করতো যে কড়াইতে, সেই কড়াইয়ের তলায় যে কালি জমতো সেটা লাউ পাতা দিয়ে ঘষে তুলতো। পাথরের বাটিতে গুলিয়ে তিনি কালি তৈরি করতেন। কখনো হরিতকি, কখনো কখনো বা আতপ চাল বেটে তাতে মিশিয়ে নিতেন। তারপর ন্যাকড়া ছেঁকে দোয়াতে ভরে কালি প্রস্তুত করতেন কত রকমভাবে। এইভাবে বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি, কলাপাতা দিয়ে লেখক প্রথম লেখালেখি কাজ শুরু করেন। সেই কলম হাতছাড়া হওয়ার উপক্রমে লেখক ব্যথিত, যে এত কষ্ট করে তিনি শৈশবে পড়াশোনা করেছিলেন এবং এত কষ্ট করে কালি তৈরি করতেন এবং তারপর লেখালেখি শুরু করতেন, লিখতেন, পড়াশোনা করেছিলেন, কিন্তু সেই কলম, সেই কালি আজ অস্পৃশ্য হয়ে যাচ্ছে, আজ বিলুপ্তির পথে। তাই লেখক চিন্তিত এবং ব্যথিত, তার মন কষ্টে ভারাক্রান্ত হয়ে উঠেছে। লেখক ভেবেছেন তিনি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতেন তাহলে, বা মিশরে যদি জন্মাতেন তাহলে, বা সুমেরিয়ান বা ফিনিশিয়ান যদি হতেন। কি বলছেন না, লেখক ভেবেছেন তিনি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতেন বা মিশরে জন্মাতেন, বা যদি সুমেরিয়ান হতেন
বা ফিনিশিয়ান হতেন। বা ফিনিশীয় হলে বনপ্রান্ত থেকে হাড় সংগ্রহ করে তাতে কলম করতেন এবং তিনি সেভাবে লিখতেন। ফিনিশীয় হলে কি বলছে না, ফিনিশীয় হলে তিনি বনপ্রান্ত থেকে হাড় সংগ্রহ করে কলম বানাতেন। আবার কারণ আমরা দেখেছি রোমের সম্রাট জুলিয়াস সিজার, তিনি বলছেন যে রোমের সম্রাট জুলিয়াস সিজার হলে ব্রোঞ্চের শলাকা বা টাইরাস হাতে তুলে নিতেন। যদি রোমের সম্রাট জুলিয়াস সিজার হতেন তাহলে তিনি ব্রোঞ্চের শলাকা বা স্টাইলাস হাতে তুলে নিতেন। চীনারা শুধু তুলি দিয়ে লিখে গেছেন, বাকি সকলেই বাঁশের, নলখাগড়ার, পাখির পালকির বা ব্রোঞ্চের শলাকা কলম হিসেবে ব্যবহার করে গেছেন। এটা আসতে পারে পরীক্ষায় যে চীনারা কি দিয়ে লিখতেন, না চীনারা শুধু তুলি দিয়ে লিখতেন, আর বাকি সকলেই বাঁশের নলখাগড়া, পাখির পালক বা ব্রোঞ্চের শলাকা দিয়ে লিখতেন, কলম ব্যবহার করতেন। যুগের পরিবর্তনে নানা রকমের কলম এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের এখন কলম। বাঁশের কলম আর খুঁজেই পাওয়া যাবে না, এখন কি আর পাওয়া যাবে? কোথাও পাওয়া যাবে না। খাগের কলম শুধু সরস্বতী পুজোর সময় দেখা যায়, খাগের কলম, যে সরস্বতী পুজোর সময় সাজিয়ে রাখার জন্য সরস্বতী ঠাকুরের সামনে রাখে, যে খাগের কলম আমরা দেখতে পাই। এমনকি পালকের কলম দেখতে গেলেও তৈলচিত্রের উপর নির্ভরশীল হতে হয়। যারা তৈলচিত্র বা তেল রঙে আঁকা ছবি যদি আমরা দেখতে যাই, সেখানেই আমরা পালকের তৈরি কলম দেখতে পাবো, পালকের কলম। যেমন উইলিয়াম জোন্স বা মুন্সি কেরি সাহেবের ছবিতে দেখা যায়। উইলিয়াম জোন্স বা মুন্সি কেরি সাহেবের ছবিতে আমরা পালকের কলম দেখতে পাবো। পালকের কলম বানানোর জন্য সাহেবরা পেন্সিল শার্পনারের মতো একটা যন্ত্র ব্যবহার করেছিলেন পালকের কলম বানানোর জন্য। কি না, পেন্সিল শার্পনারের মতো একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন। পালকের কলম, দোয়াত কলম সবই এখন উদাও, কিছুই আর দেখতে পাওয়া যায় না পালকের কলম বা দোয়াত কলম। অনেক অফিসে ছদ্মবেশী ডট পেন দোয়াত কলম হিসেবে সাজানো থাকে। অনেক অফিসে আমরা দেখতে পাবো যে টেবিলে বা বিভিন্ন জায়গায় সাজানো থাকে ছদ্মবেশী ডট পেন দোয়াত কলম হিসেবে সাজানো থাকে। একসময় কলম বিক্রি করতো ফেরিওয়ালারাও, আমরা দেখতে পাই, আমরা জানতে পারি যে একসময় ফেরিওয়ালারাও কলম বিক্রি করতো। ছোটবেলায় লেখক দেখেছেন এক দারোগাবাবু পায়ের মোজায় কলম গুঁজে রাখতেন। এই গল্প আমরা দেখতে পাবো যে লেখক বলছেন যে ছোটবেলায় তিনি দেখেছিলেন এক দারোগাবাবুকে পায়ের মোজায় কলম গুঁজে রেখেছিলেন। আধুনিক ছেলেরা বুক পকেটের বদলে কাঁধের ছোট পকেটে কলম সাজিয়ে রাখে এখনকার দিনে। শিক্ষিত মানুষ ছাড়া কলম যে কোনো মানুষের সঙ্গী হয়ে ওঠে। সর্বভোগ্য সর্বজনীন হওয়ার ফলে পকেটমারদেরও কাছেও কলম গুরুত্ব হারায়। যে আগে যেমন পকেটমাররা কলম চুরি করতো, এখন আর চারদিকেই কলম, তাই পকেটমাররাও এখন আর কলম চুরি করে না। সেটা লেখক বলছেন যে কলম এখন কতটাই সস্তা হয়ে গেছে। লুইস অ্যাডসন ওয়াটারম্যান নামক ব্যবসায়ী ফাউন্টেন পেন আবিষ্কার করে পেনের জগতে বিপ্লব আনেন। কি না, লুইস অ্যাডসন ওয়াটারম্যান তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন। এটা আসতে পারে, ভালো করে মনে রাখবে। লুইস অ্যাডসন ওয়াটারম্যান তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন এবং কলমের দুনিয়ায় একটা বিপ্লব আনেন। লেখক কলেজ স্ট্রিটের এক দোকানে ফাউন্টেন পেন কিনতে গিয়ে পার্কার, সেভার্ট, ওয়াটারম্যান, সোয়ান এবং পাইলট প্রভৃতি হরেক রকমের কলম, দাম ও কারুকার্য দেখে ভ্যাবাচাকা খেয়ে যান। কলমগুলোর নাম আরেকবার শুনো। কোথায় কিনতে গিয়েছিল লেখক শ্রীপান্থ? না, কলকাতার কলেজ স্ট্রিটে এক নামি দোকানে তিনি কলম কিনতে গিয়েছিলেন। সেখানে কি কি কলম দেখিয়েছিল? তিনি ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন, কিন্তু সেখানে দেখিয়েছিল পার্কার, সেভার্ট, ওয়াটারম্যান, সোয়ান এবং পাইলট। এগুলো সব কলমের নাম, বিভিন্ন ধরনের, হরেক রকমের দাম এবং কারুকার্য দেখে তিনি ভ্যাবাচাকা খেয়ে যান লেখক। সস্তায় একটা জাপানি পাইলট কিনে আনেন তিনি, সস্তায় একটা খুব কম দামে একটা জাপানি পাইলট তিনি কিনে এনেছিলেন। দোকানদার অনেক কসরত করে পেনটার নিব কতটা শক্ত তা দেখান, বিভিন্ন কায়দা করে তিনি পেনটার নিব যে কতটা শক্ত সেটা দোকানদার লেখক শ্রীপান্থকে দেখিয়েছিলেন। ফাউন্টেন পেন সংগ্রহ একসময় নেশা ছিল লেখকের, যে ফাউন্টেন পেন বিভিন্ন ধরনের তিনি সংগ্রহ করবেন, এটা তার নেশা ছিল লেখক শ্রীপান্থের। সাহিত্যিক শৈলজানন্দ শরৎচন্দ্রের মুখে প্রমুখের ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল। লেখক তিনি বলছেন শ্রীপান্থ যে তিনি ছাড়াও লেখক শৈলজানন্দ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও ফাউন্টেন পেন কেনার নেশা ছিল, প্রবল নেশা ছিল, তিনি সেটা বলছেন। লেখক ছিলেন কালি কলমের ভক্ত, এটা আমরা সকলে জানি, আমরা গল্পটা পড়লেই বুঝতে পারবো যে লেখক ছিলেন ফাউন্টেন পেনের একজন কালি কলমের ভক্ত। হাই স্কুলে ভর্তির পর তিনি বাঁশের কলম ব্যবহার বন্ধ করে দেন। যখন তিনি হাই স্কুলে ভর্তি হন তখন বাঁশের কলম ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন। কালি বানানো তখন বন্ধ হয়ে যায়। তখন কিভাবে তিনি কালি বানাতেন সেটা আমরা তো আমাদেরকে বললাম আগে, ছোটবেলায় যেভাবে কালি বানাতো সেটা তিনি আর বানাতেন না, সেই কালি বানানো বন্ধ হয়ে যায় আস্তে আস্তে। সেই সময় বাজারে কাজল, সুলেখা প্রভৃতি কালি কিনতে পাওয়া যেত। কালিগুলোর নাম কি? কাজল কালি এবং সুলেখা কালি, এটা মনে রাখবে, কাজল কালি এবং সুলেখা কালি সেই সময় বাজারে পাওয়া যেত
এবং এরপর ফাউন্টেন পেন তার রকমারি বাহার নিয়ে ক্রমশ দোয়াত এবং কলমকে হটিয়ে দেয়। দোয়াত এবং কলমকে ফাউন্টেন পেন হটিয়ে দেয়। আস্তে আস্তে ওরা বিলুপ্ত হয়ে যায় ফাউন্টেন পেনের জন্য। কঞ্চির কলম, খাগের কলম, দোয়াত কলম, কালির আধার, ব্লটিং পেপার সব ক্রমশ হারিয়ে যায়, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। একবার শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে লেখক অবাক হয়ে গিয়েছিলেন। শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ করতে গিয়ে কাচের, কাঠ গ্লাসের, পেরসলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, এমনকি সোনার দোয়াতও হতো। সেই সমস্ত দোয়াত দিয়ে সে অমর সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনা করে গিয়েছিলেন। কিসের কলম? না, কাচের, কাঠ গ্লাসের, পেন্সিলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, এমনকি সোনার দোয়াতও ছিল। সেই সব কলমে কালিতে লিখে অমর সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনা করে গিয়েছিলেন, এটা আমরা জানতে পারি লেখকের রচনা থেকে। সেই সময় দিন ক্রমশ হারিয়ে যেতে থাকে। ফাউন্টেন পেনের জায়গা নেয় বল পেন, তারপর ফাউন্টেন পেন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, এরপর আসে বল পেন। ফাউন্টেন পেন এবং বল পেন নিজেদের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় আসে। বল পেনের জোরের জায়গা তার কালি স্থায়িত্ব, আবার ফাউন্টেন পেনের অহংকার তার নিবের বৈচিত্র্য। কি দেখতে পাবো? না, ফাউন্টেন পেন এবং বল পেন তাদের নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছে যে কে জয়ী হবে। দু রকমের কলম। বল পেনের জোরের জায়গা কালি স্থায়িত্ব, বল পেনের জোরের জায়গা কালি স্থায়িত্ব, কিন্তু ফাউন্টেন পেনের অহংকার তার নিবের বৈচিত্র্য। যন্ত্রযুগ ধনী দরিদ্র শ্রুতি লেখক সবই কলমের চাহিদা মেটাতে প্রস্তুত। আধুনিক যন্ত্রযুগ, বিভিন্ন ধরনের কলম পাওয়া যায়। যারা গরিব মানুষ, যাদের একটু কম টাকা আছে, তারা একটা অন্য ধরনের কলম কিনতে পারবে। যারা খুব দামি বড় লোক, তারা অন্য ধরনের কলম কিনতে পারবে। বিভিন্ন ধরনের কলম নিয়ে হাজির হয়েছে বাজারে, মানে যে কোনো মানুষকে অনায়াসে কিনতে পারবে এবং সকলের চাহিদাও পূরণ করতে পারবে। এরপর এক সময় বাজারে আসে কম্পিউটার, তারপর আস্তে আস্তে কলমের পরিবর্তে বাজারে আসে আধুনিক যুগে কম্পিউটার। আমরা দেখতে পাবো এত বর্তমান যুগে, আধুনিক যুগে এখন কম্পিউটারের যুগ। কম্পিউটারের কারণে কলমের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কলম। মানুষ লেখাই ভুলে যাবে আস্তে আস্তে। এক সময় বিশ্বের দরবারে লিপিকুশলীদের সম্মান ছিল, বই লেখার মূল্য কম হলেও তা ছিল অমূল্য, আমরা জানতে পারি। আগেকার দিনে মানুষ শ্রুতি লেখকরা তারা শুনে শুনে লিখতো এবং বিভিন্ন ধরনের উপহার পেত, বিভিন্ন টাকা পেত, এইভাবে মানুষের জনপ্রিয়তা ছিল এবং তাদের নাম সুনাম খ্যাতি ছিল। কিন্তু সেই সব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। লেখক বা লিপিকররা তাদের বই নিয়ে গর্ব করতেন, যারা লিখতেন বই বা লিপিকররা তাদের বই নিয়ে গর্ব করতেন যে এটা আমি লিখেছি। কলমকে বলা হতো তলোয়ারের চেয়েও শক্তিধর। আগেকার যুগে মানুষরা কি বলতো? যে কলম হচ্ছে তলোয়ারের চেয়েও শক্তিধর। কলমের সাহায্যে মানুষ কত কি জানতে পারে। কলমের সাহায্যে বিভিন্ন সাহিত্যিকরা তাদের রচনা করে গেছে বলে আমরা প্রাচীন যুগের কথা জানতে পারছি, ইতিহাস জানতে পারছি, বিভিন্ন ঘটনা জানতে পারছি। কলম এতটাই শক্তিধর, মানুষের আধুনিক যন্ত্রের চেয়েও শক্তিধর, হাতিয়ারের চেয়েও, তলোয়ারের চেয়েও। তাই এই গল্পের নামকরণ হারিয়ে যাওয়া কালি কলম কিন্তু সার্থক। আমরা বলতে পারি হারিয়ে যাওয়া কালি কলম, যে কালি কলম আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাবো কালি কলম লেখে তিনজন, অর্থাৎ প্রাচীনকাল থেকে মনের সঙ্গে কালি এবং কলমের সম্পর্ক আমরা সকলেই জানি। প্রাচীনকাল থেকে কালি এবং কলমের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। সময় এগিয়ে চলে নদীর স্রোতের মতো, প্রবহমানতার যুগে মানুষ ক্রমত যন্ত্রকেন্দ্রিক হয়ে উঠেছে এখন আধুনিক যুগে। এর ফলে মানুষ মনের সঙ্গে যুক্ত থাকা ছোট ছোট সামগ্রী হারাতে বসেছে। লেখক তার নিজের অভিজ্ঞতা নিয়েই বলেছেন তার অফিসে সবাই কম্পিউটারে পারদর্শী, লেখক ছাড়া। লেখক শুধুমাত্র লিখে, তাছাড়া লেখক বাদ দিয়ে সবাই কম্পিউটারে পারদর্শী। কারো কাছে কলম নেই। লেখক যদি একদিন কলম আনতে ভুলে যায়, সেখানে কারো কাছে আর কলম পাওয়া যাবে না, সেদিন লেখককে এভাবে কাটাতে হবে। এবং বিভিন্ন ঘটনা দেখতে পাই। তারপর আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে লেখক বলছেন যে সবই আজ অবলুপ্তির পথে। যে লেখক ছোটবেলায় যেভাবে কালি তৈরি করতো সেই সব আর এখন চলে না, এখন কলম আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সব কিছুই কম্পিউটারের যুগে। যে লেখক বলছেন যে কম্পিউটার সমস্ত কলম লেখালেখি সব কিছুকে জাদুঘরে পাঠাবে আস্তে আস্তে। তাদের প্রতিজ্ঞা করেছে কম্পিউটার। তার আক্ষেপ বিষাদে পরিণত হয়েছে, কারণ তিনিও জানেন আধুনিকতার কাছে নিজেকে সমর্পণ করতে হবে, যে আধুনিক যুগে কম্পিউটারই ছাপিয়ে যাবে, যে তিনি তাকেও সমর্পণ করতে হবে। কারণ তিনি জানেন যে শৈশবে সেই কালি কলম হারিয়ে যাওয়ার বর্ণনা তিনি দিয়েছেন। আধুনিকতার স্বরূপটি তিনি বুঝিয়েছেন যে আধুনিক যুগে কম্পিউটারের যুগ, কম্পিউটার সব কিছুকে বিলুপ্ত করে দেবে। তাই বিষয়ের সঙ্গে এবং সঙ্গতি লাভ করেছে। তাই বিষয়ধর্মী গল্পটার যে মূল বিষয়টা হারিয়ে যাওয়া কালি কলম, সেটা কিন্তু সার্থক এবং সর্বাঙ্গ সুন্দর হয়েছে শ্রীপান্তের হাতে, নিখিল সরকারের হাতে। তা হারিয়ে যাওয়া কালি কলমের ঘটনাটা কি তোমাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম। তোমরা ভালোভাবে পড়বে, দেখবে আরও বুঝতে পারবে এবং গল্পটা খুব সুন্দর, পড়তেও ভালো লাগবে। তোমরা পড়বে, দেখবে খুব ভালো লাগবে, হারিয়ে যাওয়া কালি কলম। ঠিক আছে, আজ এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষায় রইলাম এবং তোমরা অপেক্ষায় থাকো। খুব